তাহলে এনজাইমের ফার্স্ট পার্টের এইটা সেকেন্ড পার্ট। এখন আমরা দেখব এনজাইমকে অ্যাকর্ডিং টু ফাংশন 8টা ভাগে ভাগ করা হয়েছে তোমাদের বই। এখন আমরা জোড়ায় জোড়ায় শিখবো 8টা ভাগগুলা কি কি, ফাংশনগুলা কি। যে কোনো একটা কাজ করতেছে অবশ্যই। এখানে আমরা নিচের থেকে যদি আসি, আইসোমারেজ আর এপিমারেজ, ঠিক আছে। আইসোমারেজ কি করবে, আইসোমারে কনভার্ট করবে। আমরা আইসোমার কি জিনিস অর্গানিক কেমিস্ট্রি থেকে জানি। এপিমার কি জিনিস এটা একটু আমাদের জানতে হবে। আমরা একটু দেখে আসি নিচে। আমরা যদি দেখি আইসোমার, আমরা জানি গ্লুকোজ, গ্যালাক্টোজ, ফ্রুক্টোজ এদের সবার সংকেত কিন্তু সেম। আমরা যদি দেখি CH2O6, সবারই এই সংকেতটা ফলো করে। তাহলে কিন্তু আমরা নামকরণ করতেছি কেন, গ্লুকোজ, গ্যালাক্টোজ, ফ্রুক্টোজ এরকম নামকরণ করতেছি কেন? কজ এরা স্ট্রাকচার যদিও মলিকিউলার ফর্মুলাটা সেম, স্ট্রাকচারটা ডিফারেন্ট। আমরা যদি দেখি কোনো না কোনো অংশে এটা ডিফার করতেছে। লাইক ফার্স্ট কার্বনে অ্যালডোজ গ্রুপ না থেকে যদি কিটোজ গ্রুপ থাকে, এটাকে কিটোজ সুগার বলতেছিলাম। কিটোজ সুগার বা অ্যালডোজ সুগার যদিও দুইটা একে অপরের মলিকিউলার ফর্মুলা সেম, কিন্তু স্ট্রাকচার ডিফারেন্ট। তো এরা যে যাদের ক্ষেত্রে আমরা জানি মলিকিউলার ফর্মুলা সেম থাকে, স্ট্রাকচার ডিফারেন্ট হয়, তাদেরকে একে অপরের আইসোমার বলা হয়। তাহলে আমরা কি বলতে পারি আইসোমারেজ এনজাইমের কাজ কি হবে? হয়তোবা গ্লুকোজ আছে, গ্লুকোজটাকে ফ্রুক্টোজে কনভার্ট করা হবে আইসোমারেজ এনজাইমের কাজ। যেখানেই থাকুক না কেন গ্লুকোজ, আইসোমারেজ এনজাইম এসে এটাকে ফ্রুক্টোজে কনভার্ট করতে পারে। অর্থাৎ একটা আইসোমার থেকে আরেকটা আইসোমারে কনভার্ট করাই হচ্ছে আইসোমারেজের কাজ। এখন আমরা আসি এপিমারেজ। তাহলে কি আমরা জোড়ায় জোড়ায় মনে রাখি, এপিমারেজ আর আইসোমারেজ একসাথে আসবে। এপিমারটা কি? এপিমার কি বুঝতে হলে আমাদের এই তিনটার মাঝে ডিফারেন্সটা খুঁজতে হবে। এখানে আমরা তিনটা জিনিস রাখছি, একটা হচ্ছে ম্যানোজ, আরেকটা হচ্ছে গ্লুকোজ, আরেকটা হচ্ছে গ্যালাক্টোজ। অবশ্যই তিনজনের আইসোমার। কারণ কি আইসোমার মানে মলিকিউলার ফর্মুলা সেম, C6H12O6 বা CH2O6, মলিকিউলার ফর্মুলা সেম। কিন্তু কোন আইসোমার গুলাকে বলা হচ্ছে এপিমার? আমরা যদি চেক করে দেখি এখানের মধ্যে তিনটার মধ্যে প্রথম জিনিসটা যদি চেক করি, CH2OH, CH2OH, CH2OH সবার তিনজনের জন্য মিলে, এটার ক্ষেত্রেও তিনজনের জন্য মিলে। তারপর এই দুইজনের জন্য যদি চেক করি, এই কার্বনটা মিলে, এই কার্বনটাও মিলে, এই কার্বনটাও মিলে। তাহলে সবগুলা কার্বনের কনফিগারেশনই সেম টু সেম। শুধুমাত্র আমরা যদি দেখি ম্যানোজ এবং গ্লুকোজের ক্ষেত্রে শুধুমাত্র সেকেন্ড কার্বনটা ডিফার করতেছে, বাকি পুরা জিনিসটা সেম। এরকম একটা কার্বন কনফিগারেশনের যদি ডিফারেন্স থাকে, ওই আইসোমারটাকে বলা হয় এপিমার। ঠিক তেমনি আমরা গ্লুকোজ এবং গ্যালাক্টোজের মধ্যে যদি দেখি, পুরা জিনিসটা সেম, একদম এক্স্যাক্টলি সেম টু সেম, কিন্তু আমরা দেখতেছি কি এই ফোর্থ অংশে গিয়ে একটা কনফিগারেশন ডিফার করতেছে। তাহলে এটাও হচ্ছে একে অপরের এপিমার। এপিমার এট C4 এখানে লিখে দিছে, আর এখানে লিখে দিছে এপিমার এট C2, অর্থাৎ কার্বন 2 তে এপিমার আর এটা কার্বন 4 এ এপিমার। তাহলে আমরা বলতে পারি এখান থেকে একটা পয়েন্ট যদি আমরা ঠিক করি, এটা হচ্ছে একটা কার্বন কনফিগারেশনে যদি চেঞ্জ থাকে, ওটাকে বলা হয় একে অপরের এপিমার। তাহলে একটা এপিমার থেকে আরেকটা এপিমারে কনভার্ট করবে যে এনজাইমটা, তাকে বলা হবে এপিমারেজ এনজাইম। তাহলে এপিমারেজ আর আইসোমারেজ দুইটাই হচ্ছে স্ট্রাকচারাল মলিকিউলার ফর্মুলা সেম, বাট স্ট্রাকচারাল ডিফারেন্স আছে। এরকম কার্বোহাইড্রেটকে একটা রূপ থেকে আরেকটা রূপে কনভার্ট করতেছে। শুধুমাত্র যদি একটা কার্বন নিয়ে কাজ করে, মানে মিনিমাল স্কেলে কাজ করে, তখন এটাকে বলা হচ্ছে এপিমারেজ। যদি ফুল জিনিসটা নিয়ে কাজ করে, হতে পারে তিনটা কার্বন নিয়ে কাজ করতেছে, হতে পারে পুরো কার্যকরী মূলকটা নিয়ে কাজ করতেছে, হতে পারে অ্যালডিহাইড মূলক আছে ওটাকে একদম মূলকে নিয়ে যাচ্ছে, কিটোন মূলকে নিয়ে যাচ্ছে, হতে পারে। তাহলে মেসিভ স্কেলে কাজ করলে ওটাকে আইসোমারেজ বলা হচ্ছে। তাহলে এই দুইটা জিনিস আমরা বুঝলাম। নেক্সট দুইটা জিনিস, একটা কি কার্বক্সিলেজ আর একটা হচ্ছে ফসফাটেজ। কার্বক্সিলেজ আর ফসফাটেজ বুঝতে হলে আমাদেরকে ফেরত যেতে হবে কোথায়? আমাদেরকে যেতে হবে ফার্স্ট অফ অল আমরা ছোটকালে গ্লাইকোলাইসিস পড়ছিলাম। গ্লাইকোলাইসিসে মূলত কি হয়? গ্লাইকোলাইসিসে হয় কি, একটা সেল, আমরা জানি আমাদের মধ্যে অসংখ্য সেল আছে আমাদের বডিতে, ধরি এটা লিভার সেল, একটা লিভার সেল, অথবা ধরি এটা একটা মাসেল সেল, আমরা ধরি মাসেল সেল এরকম 5টা আছে। এবং মাসেল সেল কাজ করতে চাইলে অবশ্যই এদের ক্ষেত্রে কি লাগবে? এনার্জি লাগবে। এনার্জির সোর্স কি? গ্লুকোজ। তাহলে আমরা জানি এখানের মধ্যে গ্লুকোজটা সাপ্লাই হবে। ওকে, এই এতটুকু পর্যন্ত ঠিক আছে। এখন প্রশ্ন হলো এই যে গ্লুকোজটা কিন্তু ওয়াটার সলিউবল। আমরা জানি গ্লুকোজ হচ্ছে ওয়াটার সলিউবল, যেহেতু এখানের মধ্যে অক্সিজেন আছে। আমরা জানি অ্যালকোহল গ্রুপের যে অক্সিজেনটা আছে বা অ্যালডিহাইড গ্রুপে যে অক্সিজেনটা আছে,
এটা হচ্ছে ওয়াটার সলিউবল, দ্যাটস ওয়াই গ্লুকোজ পানিতে মিশে থাকতে পারে, অর্থাৎ রক্তের মধ্যে গ্লুকোজ মিশে যেতে পারে, দ্যাটস ওয়াই ইউরিনের মধ্যে গ্লুকোজ মিশে যেতে পারে, যেটাকে আমরা ডায়াবেটিস বলি। তাহলে গ্লুকোজ যদি ওয়াটার সলিউবল না হতো, সে কি অবশ্যই পানিতে মিশতে পারতো, ইউরিনে মিশতে পারতো? পারতো না। সো আমাদের ফার্স্ট পয়েন্ট হচ্ছে গ্লুকোজ হচ্ছে ওয়াটার সলিউবল। ওকে, তাহলে আমরা জানি সেলের মধ্যে ওয়াটার সলিউবল কিছু ঢুকতে পারে না। আমি কি বোঝাতে চাচ্ছি? আমি বোঝাতে চাচ্ছি ফসফেটেজ জিনিসটা কি। এটা বোঝার জন্য আমাদের একটু ব্যাকগ্রাউন্ডে যাওয়া লাগতেছে, গ্লাইকোলাইসিস জিনিসটা বোঝানো লাগতেছে। তাহলে এখান থেকে আমরা আসি যে গ্লাইকোলাইসিসটা হয় কোথায়? সেলের ভিতরে, সাইটোপ্লাজমে। তাহলে সেলের ভিতরে কি ঢুকতে হবে? অবশ্যই সেল নিজে তো গ্লুকোজ তৈরি করে না, আমরা খাবার খাই, খাবারটা রক্তের মাধ্যমে আমরা যখন ডাইজেশন চ্যাপ্টারটা করব দেখব গ্লুকোজটা কিভাবে মুভ করে সেলের ভিতর ঢুকে। এখন আমরা জানি সেলের এখানে কি আছে? ফসফোলিপিড বাইলেয়ার আছে। ফসফোলিপিড বাইলেয়ার কখনো ওয়াটার এবং ওয়াটার সলিউবল কোনো কিছুকে অ্যালাউ করে না ভিতরে ঢুকতে, অবশ্যই কখনো ঢুকতে দিবে না। তাহলে ঢুকতে না দিলে গ্লুকোজটা কিভাবে ঢুকবে? অবশ্যই কি আছে এখানে, গ্লুকোজ ঢোকার জন্য কতগুলো চ্যানেল আছে, এগুলোকে আমরা প্রোটিন চ্যানেল বলি। ইন্টিগ্রাল প্রোটিন থাকতে পারে, পেরিফেরাল প্রোটিন থাকতে পারে। ওকে, ইন্টিগ্রাল প্রোটিনটা কি করতো? পুরো অংশটা জুড়ে থাকতো এবং আলটিমেটলি কি করতো? গ্লুকোজ, পানি যা কিছু ঢুকা দরকার সেলের ভিতর ঢুকায় দিত। ওকে, তাহলে আমার প্রশ্ন হলো গ্লুকোজটা ঢুকতেছে, ওকে, গ্লুকোজটা ঢুকতেছে কেন? একটা দরজা দিয়ে যে জিনিসটা ঢুকতেছে সেই ওয়েতে ওই জিনিসটা কিছুক্ষণ পর বের হয়ে যাবে না কেন? অবশ্যই চাইলে সে বের হয়ে যেতে পারে। যদি সে যেভাবে ঢুকতেছে ঠিক সেভাবেই বের হয়ে আসে, তাহলে আমাদের গ্লুকোজটা আমরা ইউজ করতে পারলাম। তাই তুমি দেখবা আমাদের গ্লাইকোলাইসিস, আমাদের যদি মনে পড়ে গ্লাইকোলাইসিসের ফার্স্ট স্টেপটা কি ছিল? গ্লুকোজকে আমরা অবশ্যই এটা পড়বো, আমাদের সামনের চ্যাপ্টার গুলাতে আছে, উদ্ভিদের শারীরতত্ত্বতে আছে, আবার আমরা ক্লাস 9-এও পড়ছিলাম শ্বসন টপিকটাতে। তাহলে আমরা দেখতেছি গ্লুকোজের সঙ্গে ফার্স্ট কাজ যেটা করে ওটা হচ্ছে গ্লুকোজ 6 ফসফেটে কনভার্ট করে। এটা গ্লুকোজ 6 ফসফেটে কনভার্ট করে। এখন আমার প্রশ্ন হলো কেন আমরা ফসফেটে কনভার্ট করতেছিলাম? কারণ এখানের মধ্যে যদি আমরা চার্জ ঢুকাই দিই, অর্থাৎ ফসফেট মানে আমরা জানি পিও 4 3-, আমরা যদি এটাকে ভেঙে দেখি তাহলে আমরা দেখতে পাবো ফসফেট জিনিসটা অনেকটা এরকম, পি ডাবল বন্ড ও, এটা আমরা ডিএনএ তেও পড়ছিলাম, ও নেগেটিভ ও নেগেটিভ ও নেগেটিভ। আচ্ছা, তাহলে ফসফেট যদি 3- হয়, গ্লুকোজের সঙ্গে যদি আমরা ফসফেট অ্যাড করে দিই, অবশ্যই এই গ্লুকোজটা ক্ষমতা হারায় ফেলছে, এখানের মধ্যে সে ট্র্যাপড হয়ে গেছে, দেন এটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে যায়, ক্রেবস সাইকেলে ঢুকে এনার্জি তৈরি করে যায়। তাহলে গ্লাইকোলাইসিসের ফার্স্ট স্টেপটা কি? ফসফেট যুক্ত করা। কেন ফসফেট যোগ করাটা ইম্পর্টেন্ট? নইলে সেলে যেভাবে ঢুকছে ওভাবে বের হয়ে আসতো। তাহলে আমরা যদি এই এতটুকু বুঝতে পারি, এখন ফসফেট অ্যাড করতে হলে, কোনো কিছুর সাথে ফসফেট অ্যাড করতে হলে কি লাগবে? ফসফেটেজ এনজাইম লাগবে। ঠিক আছে, এই ফসফেটেজ এনজাইমের কাজ হচ্ছে কোনো কিছুর সাথে ফসফেট অ্যাড করা। তাহলে আমরা কি বলতে পারি, আমরা যত জায়গায় ফসফেট অ্যাড করতে দেখি সব জায়গায় এই ফসফেটেজ কাজ করবে। লাইক আমি যদি বলি এডিপি আছে আমার কাছে, আমার এটার সঙ্গে ফসফেট অ্যাড করতে হবে, এটিপি তে কনভার্ট করতে হবে। তাহলে আমরা কি বলতে পারি এখানে ফসফেটেজ ইউজ হয়েছে? অবশ্যই বলতে পারি। আমরা বলতে পারি আমাদের কাছে ফ্রুক্টোজ আছে, এটাকে আমরা ফ্রুক্টোজ 6 ফসফেটে কনভার্ট করব। হ্যাঁ, তাহলে এখানে এনজাইমটা কি ইউজ হবে? অবশ্যই ফসফেটেজ ইউজ হবে। এখানে আরেকটা পয়েন্ট, ফসফেটেজ এনজাইমের আরেকটা নাম হলো কাইনেজ। এজন্যই তুমি দেখবা পৃথিবীর যেখানেই ফসফেট নিয়ে কাজ করতেছে ওখানেই এই কাইনেজ ওয়ার্ডটা পাবা। কাইনেজ ওয়ার্ডটা আমরা পাবো পৃথিবীর যেখানেই ফসফেট নিয়ে কাজ করতেছে। কাইনেজ আর ফসফেটেজ মূলত সেম গোত্রের জিনিস। নেক্সট আমরা যাই কার্বক্সিলেজ এনজাইম। কার্বক্সিলেজ এনজাইম এক্স্যাক্টলি সেম কাজটা করে, শুধুমাত্র একটু আগে আমরা দেখলাম সে কাজ করতেছিল ফসফেট নিয়ে, আমরা দেখতেছিলাম ফসফেট অ্যাড করতেছিল, যদি ফসফেট অ্যাড না করে সে কার্বক্সিলিক অ্যাসিড অ্যাড করে বা কার্বন ডাই অক্সাইড অ্যাড করে, অর্থাৎ সি মূলকটা অ্যাড করে, এটাকে বলা হবে কার্বক্সিলেজ এনজাইম। ফর এক্সাম্পল আমরা ছোটকালে C3 সাইকেল, C4 সাইকেল, যদিও অত ডিটেইলস ছিল না, আমরা সামনে শারীরতত্ত্ব চ্যাপ্টারটাতে ডিটেইলস পড়বো যে 5 কার্বনের রাইবোজ সুগারের সঙ্গে একটা কার্বক্সিলিক অ্যাসিড অ্যাড হয়ে 6 কার্বনের গ্লুকোজ তৈরি করে। কারণ কি? গ্লুকোজে 6টা কার্বন, এখানে 5টা কার্বন, একটা কার্বন ডাই অক্সাইড অ্যাড করতেছি। এই যে একটা কার্বন অ্যাড করতেছি, এই কার্বন অ্যাড করার জন্য কি ইউজ হবে? কার্বক্সিলেজ এনজাইম ইউজ হবে। ওকে, তাহলে দুইটাই সেম কাজ করতেছে, ফসফেট অ্যাড করলে ফসফেটেজ আর কার্বক্সিলেজ এনজাইম যখন কার্বক্সিলিক অ্যাসিড অ্যাড যোগ করব, তাহলে আমরা দুইটা স্পেসিফিক জিনিস যোগ করার জন্য দুইটা এনজাইম পেয়ে গেলাম। ওকে, নেক্সট দুইটা হচ্ছে লাইগেজ আর লাইজ নিয়ে আমরা আগে কথা বলি। এরা দুইজনই বিপরীত কাজ করে, একজন হচ্ছে জোড়া লাগায়, আরেকজন হচ্ছে ভেঙে ফেলে।
জোড়া লাগাইকে ভেঙে ফেলেকে এই দুইটা আমাদের একটু দেখতে হবে। ফার্স্ট অফ অল জোড়া লাগাইকে আমরা যদি দেখি লাইগেজ এনজাইমের বিষয়টা, আমরা যদি গ্লুটামিক অ্যাসিড দেখি, আমরা প্রোটিন টপিকটা পড়ার সময় বলতেছিলাম যে প্রোটিনের ক্ষেত্রে তিনটা জিনিস ফর শিওর ফিক্সড, যে কার্বনের চারটা হাত, কার্বনের চারটা হাতের মধ্যে এক হাতে থাকবে আমরা জানি হাইড্রোজেন, আরেক হাতে থাকবে আমরা জানি কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ COOH, আরেক হাতে আমরা জানি ফর শিওর কি থাকবে এমিনো গ্রুপ থাকবে। দ্যাটস ওয়াই এটাকে কি বলা হয় এমিনো অ্যাসিড। ওকে, আরেকটা হাতে কি থাকে আর গ্রুপ থাকে, এবং আর গ্রুপের ডিফারেন্সের উপর এমিনো অ্যাসিডকে নানান ভাগে ভাগ করা হয়। এবং আর গ্রুপে যদি কার্বক্সিলিক এন্ড থাকে, শুধুমাত্র কার্বক্সিলিক অ্যাসিড থাকে, এটাকে কি বলা হয় অ্যাসিডিক এমিনো অ্যাসিড। কারণ কি এটা অ্যাসিডের মতো কাজ করতে পারে। তাহলে অ্যাসিডিক এমিনো অ্যাসিড আমরা জানি দুইটা আছে, অ্যাসপার্টিক অ্যাসিড আছে আর হচ্ছে গ্লুটামিক অ্যাসিড আছে, অ্যাসপার্টিক অ্যাসিড এন্ড গ্লুটামিক অ্যাসিড। ওকে, এখন এই গ্লুটামিক অ্যাসিডের অ্যাসিড যে গ্রুপটা আছে এটাকে আমরা নিউট্রালাইজ করতে চাই। তাহলে এটার সঙ্গে যদি আমরা NH2 যোগ করে দিই, আমরা যদি জাস্ট এখানে যে কার্বক্সিলিক এন্ডটা আছে আমরা যদি দেখি, এখানের OH টাকে সরানোর মাধ্যমে আমরা যদি এখানে NH2 অ্যাড করে দিই, তাহলে আমরা কি করতেছি, এখানে অ্যাসিড গ্রুপও আছে, বেস গ্রুপও আছে, আলটিমেটলি এটাকে আমরা কি করলাম এমিন গ্রুপ যোগ করে দিলাম। তাই গ্লুটামিক অ্যাসিড থেকে এখানে কি এটা কিসে কনভার্ট হয়ে গেল গ্লুটামিনে। ওকে, তাহলে গ্লুটামিক অ্যাসিড থেকে আমরা গ্লুটামিনে কনভার্ট করতেছি, ঠিক আছে, অর্থাৎ নিউট্রালাইজ করে ফেলতেছি। এটার জন্য আমাদের কি অ্যাড করা লাগবে, আমরা এক্সট্রা কি আনছি, এক্সট্রা আনছি আমরা NH2 এক্সট্রা আনছি। তাহলে আমাদের একটা NH3 অ্যাড করে দিতে হবে, অবশ্যই একটা NH3 অ্যাড করে দিতে হবে। আর অ্যাড করার জন্য কি দরকার হয়, অ্যাড করার জন্য এনার্জি দরকার হয়। তাহলে এখানে এটিপি দিতে হবে, এনার্জি, আমরা জানি এটিপি হচ্ছে বায়োলজিক্যাল কয়েন, সো এনার্জি দিতে হবে। এই তিনটা মিলে আমরা কি করতেছি, একটা যোগ করার মাধ্যমে নতুন একটা কম্পাউন্ড তৈরি করতেছি। এবং যোগ করানো বা লাগানো, দুইটা জিনিসকে লাগানোর জন্য যে এনজাইম ইউজ করা হয় ওটাকে বলা হয় লাইগেজ। এবং আমরা দেখব আমাদের ডিএনএ এর মধ্যেও যখন দুইটা জিনিসকে লাগানো হচ্ছে লাইগেজ বলতেছি। তো লাইগেজ দুইটা জিনিসকে একসাথে লাগাই নতুন কিছু সিনথেসিস করতেছে। তাই দেখা যাবে এই এনজাইমগুলোর বেশিরভাগ ক্ষেত্রে নাম হচ্ছে সিনথেটেজ। তার মানে আমাদের যদি পরীক্ষা অপশন আসে যে সিনথেটেজ কোন ধরনের এনজাইম, লাইগেজ, লাইএজ, ফসফেটেজ, কার্বক্সিলেজ, তাহলে আমাদের বুঝতে হবে সিনথেটেজ কি করে, সিনথেসিস করে। সিনথেসিস করতে হলে অবশ্যই দুইটা জিনিস লাগাতে হবে। তাহলে লাইগেজ এনজাইমের অপর নাম হচ্ছে কি সিনথেটেজ। তাহলে আমরা এখানে লিখে ফেলতে পারি, আমরা লাইগেজ এনজাইমটা পড়ে ফেললাম, লাইগেজ এনজাইমের অপর নাম কি সিনথেটেজ। কারণ কি লাইগেজের মাধ্যমে লাগানোর মাধ্যমে এরা কি করতেছে সিনথেসিস করতেছে, সিনথেটেজ লিখে ফেললাম। লাইএজ হচ্ছে ঠিক উল্টা। এখন আমরা যা করলাম তার ঠিক উল্টা। উল্টা বলতে কি, আমরা যদি এখান থেকে NH2 টা সরায় ফেলি, তাহলে আমরা কি করতেছি, এতক্ষণ আমরা কি করলাম, আমাদের কাছে A ছিল, আমরা যদি একটা ফাঁকা জায়গায় যাই, ফাঁকা জায়গা, ওকে ওয়েট করো, আমাদের কাছে A ছিল, এটার সঙ্গে আমরা B যোগ করছি, ফাইনাল কম্পাউন্ড আমরা C পাইছি। ওকে, এবং এটাকে আমরা বলতেছিলাম লাইগেজ বা সিনথেটেজ। কিন্তু অপোজিট জিনিসটা যদি করি, আমরা C আছে আমাদের কাছে, এটাকে আমরা ভেঙে A প্লাস B করছি। এই ভাঙার কাজটা করলে আমরা এটাকে বলি লাইএজ। ভাঙার কাজটাকে বলি আমরা লাইএজ। এটার আলাদা কোনো নাম নাই, হাইড্রোলাইজ বলতে পারি, লাইএজ নামটা থাকবে এনজাইমের নামের মধ্যে। সো আমরা যদি একটু বই থেকে দেখে আসি তাহলে আমাদের আরেকটু ক্লিয়ার হবে। আচ্ছা, শুরুতে আমাদের হাইড্রোলাইটিক এনজাইম বা অক্সিডো রিডাকটেজ এনজাইম বোঝার জন্য আমাদের ফার্স্ট যে জিনিসটা বুঝতে হবে, প্রথমে জারণ বিজারণ বলতে কি বোঝায়, অক্সিডেশন রিডাকশন। অক্সিডেশন রিডাকশন মানে জারণ মানে ছাড়ন, আমরা এটা জানি, ইলেকট্রন ছাড়া মানে ইলেকট্রন কমে গেলে ওটাকে অক্সিডেশন বলে, আর রিডাকশন মানে ইলেকট্রন গ্রহণ করলে। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। এর বাইরেও আমাদের একটু এক্সট্রা জানতে হবে কি, অক্সিডেশন মানে কি অক্সিজেন যুক্ত হওয়া, জারণ মানে কি অক্সিজেন যুক্ত হওয়া, যে কোনো কিছুর সাথে অক্সিজেন যুক্ত হওয়া মানে কি অক্সিডেশন। সাথে মনে রাখা লাগবে রিডাকশন হবে ঠিক উল্টা অক্সিডেশনের, তাহলে কি হবে অক্সিজেন বের হয়ে যাওয়া মানে রিডাকশন। ওকে, আর আমরা জানি কি রিডাকশন মানে কি হাইড্রোজেন যুক্ত হওয়া, যে কোনো কিছুর সাথে যদি হাইড্রোজেন যুক্ত হয় তাহলে রিডাকশন। আর অক্সিডেশন হচ্ছে রিডাকশনের উল্টা, তাহলে কোনো কিছু থেকে যদি হাইড্রোজেন আমরা বের করে নেই তাহলে ওটাকে কি বলা হবে অক্সিডেশন। এই তিনটা যদি জিনিস বুঝতে পারি, আমরা অর্গানিক কেমিস্ট্রিকে এই সিরিয়ালে মনে রাখি, অ্যালকোহল, অ্যালকোহলের পরে অ্যালডিহাইড, অ্যালডিহাইডের পরে অ্যাসিড। এই জিনিসটা যদি আমরা দেখি, অ্যালকোহলের ক্ষেত্রে অ্যালকোহল থেকে আমরা যখন দুইটা H বের করে নিচ্ছি, এই H বের করে নিচ্ছি আর এই H বের করে নিচ্ছি, তখন আমরা দেখি
এই ডাবল বন্ড হয়ে গেল, তারপর কি পাইলাম সি ডাবল বন্ড ও এইচ। তাহলে অ্যালকোহল থেকে এইচ বের করা মানে কি অক্সিডেশন, অর্থাৎ অ্যালকোহলের অক্সিডেশনের মাধ্যমে আমরা কি পাইলাম, অ্যালকোহলের অক্সিডেশনের মাধ্যমে আমরা পাইলাম অ্যালডিহাইড। আবার অ্যালডিহাইডের অক্সিডেশন, অক্সিডেশন মানে কি, আরেকটা অক্সিডেশনের মানে হচ্ছে অক্সিজেন যোগ করা। তাহলে অ্যালডিহাইডের অক্সিডেশনের মাধ্যমে আমরা কি পাইলাম, অ্যাসিড পাইলাম, এই যে অক্সিজেন যোগ করে দিলাম অ্যাসিড পাইলাম। এখন আমার প্রশ্ন হলো অক্সিডেশন যেভাবে করতেছি আমরা যদি ঠিক উল্টা পথে যেতে চাই, অর্থাৎ আমাদের কাছে অ্যাসিড আছে, আমরা চাচ্ছি এখান থেকে আমরা কি করব, অ্যালডিহাইড করতে চাচ্ছি, তাহলে ঠিক উল্টাটা করতে হবে। অক্সিডেশন করছি, এখন আমাদের রিডাকশন করতে হবে। রিডাকশন তাহলে কি, অক্সিজেন বের করা মানে হচ্ছে রিডাকশন, তাহলে রিডাকশন করলে আমরা কি পাচ্ছি, অ্যালডিহাইড পাচ্ছি। আবার রিডাকশন মানে কি, এখান থেকে যদি আমরা এইচ যোগ করে দিই, এইচ যোগ করা মানে কি রিডাকশন, তাহলে আবার রিডাকশন করলে অ্যালকোহল পাচ্ছি। এই এতটুকু যদি বোঝা যায়, এই কনসেপ্টটা আমরা অক্সিডেশন রিডাকশনের ক্ষেত্রে ইউজ করব। আমরা যদি দেখি ফর এক্সাম্পল, আমরা যদি দেখি আমাদের গ্লুকোজ আছে, ফর এক্সাম্পল আমাদের গ্লুকোজ আছে, ওখান থেকে আমরা অ্যাসিড তৈরি করতেছি। আমাদের বললো আমাদের গ্লিসারঅ্যালডিহাইড আছে, গ্লিসারঅ্যালডিহাইড থেকে আমরা ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করতেছি। এটা আমরা পাবো কোথায়, শ্বসনে পাবো, বা আমরা যখন উদ্ভিদের শারীরতত্ত্ব পড়বো তখন পাবো। অর্থাৎ আমাদের গ্লিসারঅ্যালডিহাইড মানে এক ধরনের গ্লুকোজ আছে, গ্লিসারঅ্যালডিহাইড থেকে আমরা কি তৈরি করতেছি, অ্যাসিড তৈরি করতেছি। হতে পারে ওটা পাইরুভিক অ্যাসিড, হতে পারে যে কোনো অ্যাসিড, আমরা পাইরুভিক অ্যাসিড ধরে নিই বা ফসফোগ্লিসারিক অ্যাসিড ধরে নিই। আমাদের এটা চ্যাপ্টার 7 মোস্ট প্রবাবলি উদ্ভিদ শারীরতত্ত্বর একটা টপিক। তাহলে ফসফোগ্লিসারিক অ্যাসিড লিখলাম। তাহলে আমরা এখানে কি করতেছি, আমরা সংকেত জানার দরকার নেই, আমাদের ইন ডিটেইলস কোনো সংকেত জানার দরকার নেই। আমরা যদি দেখি এটার মধ্যে কি আছে, গ্লিসারঅ্যালডিহাইড, গ্লিসারঅ্যালডিহাইড মানে এটা একটা অ্যালডিহাইড, ওখান থেকে আমরা কিসে কনভার্ট করতেছি, অ্যাসিডে কনভার্ট করতেছি। তাহলে আমরা কি করতেছি, মূলত সি ডাবল বন্ড ও এইচ, অ্যালডিহাইড থেকে আমরা কি করতেছি, সি ডাবল বন্ড ও এইচ, ও ও এইচ অ্যাসিড তৈরি করতেছি। তাহলে আমরা কি করতেছি, মূলত আমরা অক্সিডেশন করতেছি। অর্থাৎ অক্সিডেশন করলে কি হচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছি আমরা। এখন আমাদের যে পয়েন্টটা বুঝতে হবে যে অক্সিডেশন রিডাকশন দুইটা সিমultaneously হয় এবং স্পন্টেনিয়াসলি হয়। অর্থাৎ এক সাইডে যখন অক্সিডেশন হচ্ছে অন্য একটা সাইডে রিডাকশন হবে, অর্থাৎ রেডক্স রিঅ্যাকশন কন্টিনিউয়াস চলতে থাকবে। অর্থাৎ এখানে যখন অক্সিজেন এড হচ্ছে অন্য কোথায় একটা হাইড্রোজেন এড হবে। এখন আমাদের প্রশ্ন হলো কোথায় হাইড্রোজেন এড হতে পারে। আমরা যদি দেখি আমাদের এখানে প্রচুর পরিমাণে এনএডি জমা থাকে, এনএডি জমা থাকে, এবং এটা একটা শ্বসনের স্টেপ, এবং শ্বসনের মাধ্যমে এনার্জি তৈরি হয় কিভাবে, এনএডি থেকে NaDH2 তৈরি হবে। তাহলে আমরা দেখতেছি একটা অংশে অক্সিজেন যুক্ত হচ্ছে, আরেকটা অংশে হাইড্রোজেন যুক্ত হচ্ছে, একটা অংশে অক্সিডেশন হচ্ছে, আরেকটা অংশে রিডাকশন হচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি যে হাইড্রোজেন যুক্ত হচ্ছে মানে সে কোনো না কোনো অংশ থেকে হাইড্রোজেন বের করে আনতেছে। তাই মনে রাখা লাগবে অক্সিডো রিডাকটেজ এখানে কি অক্সিডেশন রিডাকশন করতেছে, তাহলে অক্সিডেশন রিডাকশন যে এনজাইমটা ঘটাচ্ছে তাকে কি নাম দেওয়া যাবে, অক্সিডো রিডাকটেজ। আর অক্সিডো রিডাকটেজ এনজাইমের অন্য নাম কি আমরা দিতে পারি, ডিহাইড্রোজিনেজ, অবশ্যই দিতে পারি। কারণ কি, ডিহাইড্রোজিনেজ এখানে যে হাইড্রোজেনটা আসতেছে ওটা অবশ্যই কোনো না কোনো জায়গা থেকে এইচটা বের করে নিয়ে এসে দিচ্ছে। তাহলে আমরা বলতে পারি অক্সিডেশন মানে এখানে যেরকম অক্সিজেন যোগ করা, হাইড্রোজেন বের করা, তাহলে এখান থেকে হাইড্রোজেন বের করে এখানে যে হাইড্রোজেন অ্যাড করে দিছে, এই যে এটাকেই যে এনজাইমটা কাজ করতেছে ওটাকে বলা হচ্ছে ডিহাইড্রোজিনেজ এনজাইম। তাহলে আমরা কি বলতে পারি অক্সিডো রিডাকটেজ এনজাইমের অপর নাম ডিহাইড্রোজিনেজ এনজাইম। অর্থাৎ পৃথিবীর যেখানেই আমরা ডিহাইড্রোজিনেজ এনজাইম দেখবো বা পৃথিবীর যেখানে অক্সিডেশন রিডাকশন হতে দেখবো ওখানে এনজাইমটার নাম কি দিব, ডিহাইড্রোজিনেজ এনজাইম। অক্সিডেশন রিডাকশন মানে ডিহাইড্রোজিনেজ এনজাইম। আচ্ছা, লাস্ট হচ্ছে হাইড্রোলাইজ। হাইড্রোলাইজ হচ্ছে যে কোনো দুইটা জিনিসকে ভেঙে ফেলা, হাইড্রোলাইসিস করা। আমরা জানি কোনো কিছু যোগ করতে হলে আমরা দেখতেছিলাম ডিএনএ এর ক্ষেত্রে নিউক্লিওটাইড ছিল, এরকম নিউক্লিওটাইড গুলা এখানে OH ছিল, তারপর এখানে একটা ফসফেট গ্রুপ ছিল, ফসফেটের OH এর সঙ্গে অ্যাড হচ্ছিল। অর্থাৎ কোনো কিছুর সঙ্গে যখন দেখা যাচ্ছে যোগ করতেছি, আমরা দুইটা জিনিস যখন যোগ করি কি করি, একটা পানি বের করার মাধ্যমে, একটা পানি বের করার মাধ্যমে যোগ করি। ঠিক তেমনি পানি যেখান থেকে বের করছি ওখানে যদি আমরা পানি যোগ করে দিই, অর্থাৎ আমরা যদি দেখি, আমরা যদি আরেকটু ডিটেইলসে যাই, এরকম একটা নাইট্রোজেন বেজ অ্যাড থাকতো, ফিফথ কার্বনটা এরকম থাকতো, এরকম একটা বেজের সঙ্গে ফসফেট অ্যাড হয়ে এখান থেকে পানি বের করে এরকম একটা জিনিস তৈরি করতো ডিএনএ, যদি আমাদের মনে থাকে
এরকম অক্সিজেন, ফসফেট, এভাবে দুইটা অংশকে যোগ করে দিত, এখান থেকে পানি বের করছি। ঠিক তেমনি আমরা যদি এখানে পানি যোগ করে দিই, H2O পানিটা যোগ করে দিই, তাহলে কি আমরা বলতে পারি এই জিনিসটা দুই টুকরা হয়ে যাবে? পানিটা বের করার মাধ্যমে যেভাবে যোগ করছি, পানিটা যোগ করে দিলে দুই টুকরা হয়ে যাবে। আমি আরেকটা উদাহরণ দিয়ে বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। আমরা হাইড্রোলাইটিক এনজাইমের ক্ষেত্রে কেন এটাকে হাইড্রোলাইটিক বলা হচ্ছে, অর্থাৎ আমরা ভেঙে ফেলতেছি, ভেঙে ফেলার জন্য শুরুতে আবার হাইড্রোলাইটিক কেন বলা হচ্ছে? ঠিক আছে, আমরা তো লাইগেজ এনজাইম একটা পড়ছি অলরেডি, একটা দেখছিলাম লাইগেজ এনজাইম, লাইগেজ এনজাইম লাগাচ্ছিল, আর লাইজ এনজাইম একটা দেখছিলাম যেটা ভেঙে ফেলতেছিল। কিন্তু ওই লাইগেজ এনজাইমের মধ্যে পানির কোনো কথা ছিল না। কি এমন হয়েছে যে হাইড্রোলাইজে, হাইড্রোলাইটিক এনজাইমে পানির কথা বলতেছে? আমরা যদি দেখি প্রত্যেকটা অর্গানিক সাবস্টেন্স অ্যাড হচ্ছে কিসের মাধ্যমে? পানি বের করে দেওয়ার মাধ্যমে। ফর এক্সাম্পল আমি ডিএনএ এর উদাহরণ দিলাম। তারপর আমরা যদি স্টার দেখি, স্টার কিরকম? আমরা যদি দেখি অ্যাসিড আছে, অ্যাসিডের সাথে যখন অ্যালকোহল যোগ করতেছি আমরা CH3OH, আমরা দেখতেছি পানি বের হয়ে যাচ্ছে, এবং পানি বের হয়ে যাওয়ার সাথে সাথে কি হয়ে যায়? এরা একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যায়। তাহলে আমরা দেখতেছি প্রত্যেকটা জিনিস জোড়া লাগার পিছনে পানি বের হওয়ার একটা বিষয় আছে। আমরা আরো একটা উদাহরণ দেখি, গ্লুকোজ। গ্লুকোজের এই স্ট্রাকচারের মধ্যে প্রত্যেকটা হাতের মধ্যে একমাত্র অ্যানোমারিক কার্বন বাদে প্রত্যেকটা হাতের মধ্যে একটা করে ওইচ আছে, আমরা জানি। ফ্রুক্টোজেও সেম। সো এখানের মধ্যে 1 নম্বর কার্বন আর 4 নম্বর কার্বন থেকে যখন পানিটা বের হয়ে যায়, তখন আমরা দেখি সিওসি একটা গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি হয়। আমরা গ্লুকোজ টপিকটাতে এগুলো পড়ছি, কিভাবে গ্লাইকোসাইডিক বন্ধন যুক্ত হয়। তাহলে আমরা দেখতেছি পানি বের করা মাত্রই দুইটা জিনিস যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে সেম ওয়েতে কি আমরা বলতে পারি পানিটা যদি আমরা কোনোখান থেকে এনে যোগ করে দিই, মানে সেম জিনিসটার সঙ্গে যদি আমরা পানি যোগ করে দিই, তাহলে এইটা আবার দুই পাশে আলাদা হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি এই স্টার নিই, স্টারটাকে নিয়ে যদি আবার পানি অ্যাড করি এবং পানিটাকে যদি এখানের মধ্যে ঢুকাতে পারি, তাহলে আমরা বলতে পারি এটা ঠিক দুই ভাগে ভাগ হয়ে যাবে। এবং এই পানি ঢুকানোর কাজটা, পানিটাকে যে এখানের মধ্যে ঢুকাতে হবে এবং ঢুকানোর ফলে এই দুই জিনিসটাকে দুইটা আলাদা ভাগে ভাগ করতে হবে, গ্লুকোজ এবং ফ্রুক্টোজে নিয়ে যেতে হবে। পানি ঢুকাইলেই তো অবশ্যই গ্লুকোজ এবং ফ্রুক্টোজে ভাগ হয়ে যাবে। কিন্তু এই যে ভাগ, পানিটা ঢুকানোর কাজটা কে করবে? যে এনজাইমটা করবে, সে যেহেতু পানিকে ইউজ করে ভাঙার কাজটা করতেছে, তাই তাকে বলা হচ্ছে অবশ্যই লাইটিক, কিন্তু একে কি বলা হচ্ছে? হাইড্রোলাইটিক। পানিকে ইউজ করে যে লাইসিসটা করতেছে। তাহলে আমরা যদি পুরো টোটাল আইডিয়াটা দেখি, আমরা এখন পর্যন্ত 5-6 ভাগ দেখলাম। হাইড্রোলাইজ এনজাইমটা হাইড্রোলাইটিক এনজাইম। এখন হাইড্রোলাইটিক এনজাইমকে বিভিন্ন নামে ডাকা হয়, যেমন একটু আগে আমি দেখলাম কি সুক্রোজের উপর কাজ করতেছে, তাহলে এই নামটা কি হবে? সুক্রেজ বলা যায়। সুক্রেজ এক ধরনের হাইড্রোলাইটিক এনজাইম, কারণ কি সুক্রোজকে ভেঙে দুই ভাগে ভাগ করে ফেলতেছে। তো সুক্রেজ এনজাইম হচ্ছে এক ধরনের হাইড্রোলাইটিক এনজাইম। হাইড্রোলাইটিক এনজাইম আর হাইড্রোলেজ। ওকে, তাহলে এই 8 ভাগ, মূলত এই 8 ভাগ হচ্ছে অ্যাকর্ডিং টু ফাংশন আমাদের এনজাইমের ভাগ। আমাদের মনে রাখা লাগবে অ্যাকর্ডিং টু ফাংশন এই 8 ভাগের বাইরে আপাতত আর নাই, এবং আইওবি অনুসারে 6 ভাগই হয় এটা। আচ্ছা যাক, ওগুলোতে আমরা এখন যাচ্ছি না। এবং এখান থেকে প্রশ্ন আসে হচ্ছে, যে প্রশ্ন আসতে পারে ডিহাইড্রোজিনেজ কোন ধরনের এনজাইম, এবং আমরা জানি ডিহাইড্রোজিনেজ মানে হাইড্রোজেন বের করা অন্য একটাতে যোগ করা। তাহলে হাইড্রোজেন নিয়ে কাজ করে কোন এনজাইম? অক্সিডেশন রিডাকশন যে এনজাইম ঘটায়, অক্সিডো রিডাকটেজ। সুক্রেজ কোন এনজাইম? প্রশ্ন আসলে আমরা পারবো। সিনথেটেজ কোন ধরনের এনজাইম? প্রশ্ন আসলে আমরা বলতে পারি সিনথেসিস মানে যোগ করা বা কোনো কিছু নতুন তৈরি করা, তাহলে লাইগেজ। এভাবে কার্বক্সিলেজ, কার্বক্সিলিক অ্যাসিড যোগ করে এভাবে আমরা মনে রাখতে পারি। ওকে, লাস্ট এনজাইমের নামকরণ। এই যে নামকরণ করতেছি সুক্রেজ, এবং আমরা তিনটা নাম দেখি, তিনটা নাম দেখলে আমাদের আরো ক্লিয়ার হবে। ফার্স্ট অফ অল আমরা দেখি সুক্রেজ। আমরা সুক্রেজ, এবং তাহলে আমরা তিনটা নাম দেখি এনজাইমের নেমিং আমরা কিভাবে করতেছি। আমরা যদি তিনটা নাম দেখি, একটা নাম বললাম সুক্রেজ, আরেকটা নাম আমি বললাম অক্সিডো রিডাকটেজ অর ডিহাইড্রোজিনেজ। ডিহাইড্রোজিনেজ বলতে পারি আমরা। আচ্ছা, ডিহাইড্রোজিনেজ, অথবা আমরা বলতে পারি ফসফাটেজ। তিনটার মধ্যে আমরা পার্থক্যটা বের করব। আমরা কি বললাম? ফসফাটেজ। আচ্ছা, তারপর আমরা ফসফাটেজের অন্য নাম কি? আমরা জানি কাইনেজ। এখন আমরা নতুন আরেকটা নাম দিলাম, এই একটা নাম, এই দুইটা মিলে একটা নাম। আমরা দেখি পার্থক্যটা কি। আরেকটা আমরা বলি ফসফোগ্লুকোকাইনেজ। ফসফোগ্লুকোকাইনেজ। তাহলে আমরা দেখি তো প্রথমটা আর সেকেন্ডটা আর থার্ডটার মধ্যে পার্থক্য কি? প্রথমটা এনজাইম কার উপর কাজ করতেছে তাকে আমরা বলি সাবস্ট্রেট। তাহলে সাবস্ট্রেটটার নামের শেষে এইজ যোগ করে দেওয়ার মাধ্যমে আমরা এই এনজাইমটার নামকরণ করছি।
এখানে কি এনজাইমটা কি কাজ করতেছে ওটা নিয়ে কোনো ইন্ডিকেশন আছে? না, কাজের কোনো ইন্ডিকেশন নাই। কিসের ইন্ডিকেশন আছে? এনজাইমটার নামকরণ আমরা কিভাবে করছি? সাবস্ট্রেটের উপর। এটা হচ্ছে ফার্স্ট ক্যাটাগরি। শুধুমাত্র সাবস্ট্রেটের সঙ্গে এইচ যোগ করে দেওয়ার মাধ্যমে এই নামকরণটা করা হয়। হতে পারে সুক্রেজ, হতে পারে গ্লুকো, যেমন আমরা সাবস্ট্রেটের যদি কাজ আরো ধরি সুক্রেজ, ফসফেটের উপর কাজ করতেছে। আচ্ছা, এরপর আমরা যদি দেখি ডিহাইড্রোজিনেজ কি কাজ করতেছে, আমরা কি কাজ করতেছে এরকম একটা আইডিয়া পাচ্ছি না নামটা থেকে। ডিহাইড্রোজিনেজ হাইড্রোজেন বের করতেছে, বের করার পরে সে তো ফেলে রাখবে না, কারোর সাথে যোগ করবে, অক্সিডেশন রিডাকশন করতেছে। সো ডিহাইড্রোজিনেজ যখন আমরা দেখতেছি, আমরা কিন্তু কার উপর কাজ করতেছে সাবস্ট্রেটটাকে আইডিয়া করতে পারতেছি না, বাট আইডিয়া করতে পারতেছি কাজটা কি করতেছে। সো এনজাইম অনেক সময় রিঅ্যাকশনটা কি দিচ্ছে, অক্সিডেশন রিডাকশন নাকি ফসফেটেজ নাকি কাইনেজ ফসফেট যুক্ত করতেছে নাকি কি করতেছে, কাজটা সম্পর্কে আইডিয়া দে নামটা। তাহলে এনজাইমের নেমিং আরেকটা প্রকার হতে পারে রিঅ্যাকশন বেসড, আরেকটা হতে পারে কোন ধরনের, দুইটাই অ্যাড, লাইক ফসফোগ্লুকোকাইনেজ। আমরা কি বলতে পারি ফসফোগ্লুকো মানে কি গ্লুকোজ 6 আর কাইনেজ মানে হচ্ছে ফসফেট যুক্ত করে দেয়, গ্লুকোজ 6 ফসফেট। তাহলে এখানে আমরা আইডিয়া পাচ্ছি সাবস্ট্রেটটা কি এবং এ কি কাজ করতেছে, সাবস্ট্রেটের সঙ্গে ফসফেট যুক্ত করতেছে। আমরা জানি কাইনেজ মানে হচ্ছে এটা রিঅ্যাকশনের বেসিসটা কি, এটা রিঅ্যাকশনের স্টাইলটা কি, কি রকম রিঅ্যাকশন দেয় ওটার একটা আইডিয়া দেয়। আর ফসফোগ্লুকো মানে এটা সাবস্ট্রেটটা কি ওটার একটা আইডিয়া দিচ্ছে। সো আগের দুইটার একটা মিশ্রণ পাচ্ছি না এখানে, সাবস্ট্রেট প্লাস রিঅ্যাকশন, এই তিনটা বেস যেটা নামকরণ করা হচ্ছে ওটাকে বলা হচ্ছে সাবস্ট্রেট প্লাস রিঅ্যাকশন বেস নামকরণ। ওকে, সবগুলোর শেষে এইচ থাকবে, এই তিন প্রকারে নামকরণ করা যায়। ওকে, আচ্ছা, এনজাইমের ক্ষেত্রে আমাদের মোটামুটি এনজাইমের নেমিং শেষ, এনজাইম কিভাবে কাজ করে শেষ, এনজাইমের ফাংশন শেষ, প্রপার্টিজ শেষ, নামকরণ শেষ, ফাংশনের উপর ডিপেন্ডেন্ট যেসব ভাগ করা হয়েছে ওগুলোও শেষ। এখন এনজাইমের আরো কিছু প্র্যাকটিক্যাল ইউজ আছে, যেমন পেকটিন ফলের রস তৈরিতে ব্যবহার করা হয়, রেনিন পনির তৈরিতে ব্যবহার করা হয়, ট্রিপসিনের মাধ্যমে চোখের ছানি দূর করা হয়। এরকম কিছু প্র্যাকটিক্যাল ইউজ আছে। সাথে এনজাইমের কার্যক্ষমতা কে কে বাড়ায়, প্রোমোটার কে কে আছে, কিছু আয়নের নাম আছে, ম্যাঙ্গানিজ, তারপর ম্যাগনেসিয়াম, তারপর কিছু আয়ন আছে যেগুলো এনজাইমকে কাজ করতে দেয় না, এজি, তারপর সিইউ, জেডএন, এরা কাজ করতে দেয় না। সো ঋণাত্মক প্রভাবক, ধনাত্মক প্রভাবক। তারপর যেহেতু আমরা জানি এনজাইম পিএইচ সেনসিটিভ, কোন এনজাইম গুলো কোন পিএইচ এ ভালো কাজ করে এরকম একটা লিস্ট আছে বইয়ে। তারপর যেহেতু আমরা জানি হিট সেনসিটিভ, কত হিটে এটা ভালো কাজ করে, এরকম কিছু ব্যাপার স্যাপার আছে। তো এই ব্যাপারগুলো আমাদের বই থেকে পড়ে নিতে হবে।